প্রচণ্ড রেগে যায়, আর সেই রাগে সে আঁশবটি দিয়ে মণিমালার জলপরীর লেজটি কেটে দেয়। আর ব্যথায় যন্ত্রণায় মণিমালার জলপরী নদীর পাড়ে কাতরাতে থাকে। মৎস্যরানী, আমি আমি আর বাঁচব না। আমার সময় হয়ে এসেছে। আর মৃত্যুর পর আমার মুক্ত শিরভূষণ তুমি মণিমালাকে দিও। মণিমালার মা মারা যাবার পর তুমি তোর মা। মণিমালা ও মুক্তমালাকে তুমি সমান চোখে দেখো, ওদের খেয়াল রেখো। এই কথা বলেই বৃদ্ধ মৎস্যরাজের মৃত্যু হয়। আর তারপর মৎস্যরাজের মুক্ত শিরভূষণ মণিমালাকে না দিয়ে মৎস্যরানী নিজেই মাথায় পড়ে নেয়, এবং তখন থেকে মৎস্যরানী হয়ে ওঠে জলরাজ্যের সর্বময় কর্ত্রী। শোনো মুক্তমালা, আজ থেকে তুমি সব সময় আমার সাথে সাথে থাকবে। কিন্তু মণিমালা, কান খুলে শোনো, তুমি এই রাজ্য ছেড়ে আজই চলে যাবে। কেন মা? আমি কি অন্যায় করেছি? আর কোথায় যাব আমি? কোথায় যাবে আমি জানি না, কিন্তু তোমার মতো এই কালো কুৎসিত মেয়েকে আমি সহ্য করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। মুক্তমালা, তুমি মণিমালার গহনাগুলো ছিনিয়ে নাও। মুক্তমালা তাড়াতাড়ি গিয়ে মণিমালার সমস্ত গহনা খুলে নেয়। তারপর, যাও মণিমালা, এবার তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও। এই কথা বলে মৎস্যরানী মণিমালাকে মৎস্য রাজ্য থেকে তাড়িয়ে দেয়। মণিমালা কাঁদতে কাঁদতে রাজ্য থেকে বেরিয়ে অনেক দূর চলে যায়। আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি জালে আটকে গেছি, কেউ আমাকে জাল থেকে খুলে দাও। এই কথা শুনে মণিমালা তাড়াতাড়ি শৃগাল পাখির কাছে গিয়ে তাকে জাল থেকে মুক্ত করে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার কোনোদিনও ভুলবো না। এই কথা বলে শৃগাল পাখি সেখান থেকে উড়ে চলে যায়, আর মণিমালা আবার জলে ভেসে চলে। তারপর সে দেখতে পায়, বউ বউ, ইস, আমার গায়ে কত কাদা লেগে গেছে। যদি চান করে পরিষ্কার হতে পারতাম, কিন্তু নদীতে যা স্রোত, আমি তো ভেসেই চলে যাব। এই কথা শুনে মণিমালা তার কাছে গিয়ে বলে, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে স্নান করিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপর মণিমালা তাকে পরিষ্কার করে স্নান করিয়ে দেয়। তখন কুকুরটি তাকে বলে, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আমি তোমার এই উপকার মনে রাখবো। এরপর কুকুরটি সেখান থেকে চলে যায়। মণিমালাও আবার জলপথে ভাসতে ভাসতে এগোতে থাকে, আর হঠাৎ দেখে একটি ছোট্ট নীল মাছ ছিপে আটকা পড়েছে। মা, বাঁচাও, মা, বাঁচাও, আমার যে খুব ব্যথা লাগছে। আমি এখন কি করি? কি করে বাঁচাবো আমার পুত্রকে? এই দেখে মণিমালা দ্রুত সেই ছোট্ট নীল মাছটিকে ছিপের কাঁটা থেকে মুক্ত করে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা, আমি তোমার এই উপকার চিরকাল মনে রাখবো। এরপর মণিমালা যখন জলের তলায় কিছু খাবারের সন্ধানে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে দেখে এক বৃদ্ধা জলপরী খুবই অসুস্থ, আর সে খুব কষ্ট পাচ্ছে। উফ, বড় যন্ত্রণা, বড় যন্ত্রণা, খুব খিদেও পেয়েছে। এদিকে যন্ত্রণায় আমি এখান থেকে উঠতেই পারছি না। উফ, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এই কথা বলে মণিমালা কিছু খাবারের সন্ধানে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর কিছু খাবার নিয়ে এসে সেই বৃদ্ধা জলপরীকে দেয়, তাকে অনেক সেবা করে। আর ওদিকে তখন উত্তর রাজ্যে মুক্তমালা, মা, অনেক দিন তো হয়ে গেল, মণিমালাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে নিজে সিংহাসনে বসেছো, কিন্তু আমার জন্য তো এখনো কিছুই করলে না। হো, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমার মুক্তমালার জন্য এবার একটা সুন্দর রাজপুত্রের খোঁজ করতে হবে। আর ওদিকে সেই বৃদ্ধা জলপরী মণিমালার সেবায় যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। আচ্ছা মণিমালা, এতদিন আমার কাছে আছো, কিন্তু তুমি কে, কোথা থেকে এসেছো, কিছুই তো জানা হয়নি। এই কথা শুনে মণিমালা তার জীবনের সমস্ত দুঃখের কথা তাকে খুলে বলে,
আর সব কথা শুনে মণিমালা, তুমি এই পানীয়টি গ্রহণ করো, দেখবে আর কোনো দুঃখই তোমার থাকবে না। মণিমালা সেই পানীয়টি গ্রহণ করার সাথে সাথে সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এবার দেখো মণিমালা, কি রকম চমৎকার হয়। আসলে এই বৃদ্ধা জলপরি হলো একজন জাদুকর্ণী। আর মণিমালা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে, এ কি, আমি এত সুন্দর হলাম কি করে? এত সুন্দর রেশমি চুল, এ কি করে সম্ভব হলো? আমি তো ভাবতেই পারছি না। আর তোমার কোনো দুঃখ থাকবে না মণিমালা, এবার তুমি তোমার নিজের রাজ্যে ফিরে যাও। এই কথা শুনে মণিমালা সেই বৃদ্ধা জলপরীর কাছ থেকে বিদায় নিয়ে নিজের উত্তর রাজ্যের দিকে ফিরতে থাকে। ফেরার পথে সেই নীল মাছের সাথে তার আবার দেখা হয়। সুন্দরী মণিমালা, একটু দাঁড়াও, এই অলংকারগুলো পরে নাও, তোমাকে আরো সুন্দর দেখাবে। এই এত গহনা সব আমি পরবো? হ্যাঁ গো হ্যাঁ, সব তোমার, আরো চাইলে আরো দেব। এরপর মণিমালা হাসি মুখে সেই গহনাগুলি পরে নেয়। তারপর নীলমাছ ও তার পুত্রকে বিদায় জানিয়ে নদী পথে এগোতে থাকে এবং কিছু দূর গিয়ে সে নদীর জলের উপরে মুখ তুলতেই আবার ওই কুকুরটিকে দেখতে পায়। দাঁড়াও মণিমালা, আমি তোমার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষায়? কেন বন্ধু, তোমার কি কোনো সাহায্যের প্রয়োজন? না, আজ তোমার সাথে আমার প্রভু রত্নকুমারের আলাপ করিয়ে দেব। তখনই সেই কুকুরটির পাশে রত্নকুমার এসে দাঁড়ায়। মণিমালা জলপরি, আমি তোমার ব্যাপারে সব জানি, আর আমি তোমাকে বিবাহ করতে চাই। কিন্তু আপনি তো মানব পুত্র, আর আমি একজন জলকন্যা। না, তুমি এতদিন ধরে যে বৃদ্ধা জলপরির সেবা করেছ, তিনি জাদুকর্ণী ঝিনুকমালা, তিনি আমার মা। আমি এক বিশেষ কারণে স্থলভাগে এসেছিলাম, কিন্তু এখন তোমার সাথে বিবাহ করে তোমার সাথেই থাকতে চাই। কিন্তু উত্তর জলরাজ্যে আমার মা ও বোন মুক্তমালা আছে, তাদের না জানিয়ে বিবাহ কি করে সম্ভব? ঠিক আছে, আমাকে তবে তোমার সঙ্গে নিয়ে চলো। তোমার রাজ্যে গিয়ে তোমার মাতার থেকে অনুমতি নেই। এই কথা বলে রত্নকুমার জলে নামতেই সেও এক জলকুমারের রূপ ধারণ করে। তারপর রত্নকুমার ও মণিমালা একসাথে জলপথে এগোতে থাকে এবং অবশেষে তারা পৌঁছয় উত্তর জলরাজ্যের রাজমহলে। মণিমালা, তুই আবার এই রাজ্যে ফিরে এসেছিস? আর এত রূপ, এত অলংকার কোথায় পেলি? মা, ওদিকে দেখো, মণিমালার সাথে ওটা কে এসেছে? আমি দক্ষিণ রাজ্যের রাজপুত্র রত্নকুমার। আমি এই রাজ্যের মৎস্যকুমারীকে বিবাহ করার প্রস্তাব নিয়ে এসেছি। ওমা, তাই নাকি? কি আনন্দ, কি আনন্দ! মা মুক্তমালা, তুমি রাজকুমারকে তাড়াতাড়ি ওনার বিশ্রাম কক্ষে নিয়ে যাও। মুক্তমালাও হাসি মুখে রত্নকুমারের দিকে এগিয়ে আসে এবং তাকে বলে, আসুন রাজকুমার, আমার সাথে আসুন, আমি আপনাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাচ্ছি। এবং তাড়াতাড়ি করে সে রত্নকুমারকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর মৎস্যরানী, মণিমালা, তুমি আমার সাথে এসো। এই কথা বলে মৎস্যরানী মণিমালাকে সঙ্গে নিয়ে চলে যায়। তারপর পৌঁছায় এক কয়েদখানার সামনে এবং সেখানে মণিমালাকে বন্দি করে দেয়। আজ থেকে তুই এখানেই বন্দি থাকবি। তাড়িয়ে দিয়েছিলাম, আবার ফিরে এসেছিস, তাও আবার রূপবতী হয়ে, অলংকারে সুসজ্জিত হয়ে। খুব সাহস না তোর? না না, আমায় ছেড়ে দাও, রত্নকুমার যে আমায় খুঁজবে, আমায় না দেখতে পেলে চিন্তা করবে, ছেড়ে দাও আমায়। চিন্তা করবে? শুনে রাখ, রত্নকুমারের সাথে আমি মুক্তমালার বিবাহ দেব। এই কথা বলে মৎস্যরানী সেখান থেকে চলে যায়। আর বেচারি মণিমালা জলপরি বন্দি অবস্থায় মনের দুঃখে কাঁদতে থাকে। রাজকুমারী মণিমালা, রাজকুমারী মণিমালা, তাড়াতাড়ি করে এই কয়েদখানা থেকে বেরিয়ে এসো। রত্নকুমার, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে, কিন্তু তুমি যে এখানে এসেছো, তোমাকে কেউ দেখে ফেললে তো তোমার খুব বিপদ হবে রাজকুমার। না, কেউ দেখতে পাবে না,
আমরা জাদুর মুক্তের সাহায্যে নিজেদের রূপ বদল করে এখান থেকে পালিয়ে যাব। এরপর রত্নকুমার একটি জাদুমুক্ত মণিমালার হাতে দেয় এবং আরেকটি জাদুমুক্ত নিজের হাতে রাখে। মণিমালা, এবার তুমি যে রূপ ধারণ করতে চাও তা মনে মনে বলো। সাথে সাথেই মণিমালা একটি লাল মাছে রূপান্তরিত হয়। তারপরেই রত্নকুমারও একটি হলুদ মাছে পরিণত হয়। আর দেরি নয় মণিমালা, এবার তুমি শুধু আমাকে অনুসরণ করো, এসো আমার সাথে। এই কথা বলে হলুদ মাছ রূপে রত্নকুমার আগে আগে যেতে থাকে এবং তাকে অনুসরণ করে এগোতে থাকে লাল মাছ রূপে মণিমালা। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই ওই উত্তর জলরাজ্যে এমন লাল মাছ ও হলুদ মাছ আছে বলে তো আমার জানা ছিল না। ব্যাপারটা আমার পাতানো বোন জলরানীকে তো জানাতে হচ্ছে। এরপর নাগরাজ চলে যায় জলরানীর কাছে এবং তাকে গিয়ে লাল মাছ ও হলুদ মাছের সম্পর্কে জানায়। লাল মাছ ও হলুদ মাছ এই উত্তর জলরাজ্যে, আর তারা কারাগারের দিক থেকে দ্রুত বেগে যাচ্ছিল। মুক্তমালা, রাজকুমার কোথায়? কেন? তিনি নিশ্চয়ই তার বিশ্রাম কক্ষেই থাকবেন। নাগরাজ, এসো তো আমার সাথে। মৎস্যকুমারের বিশ্রাম কক্ষে গিয়ে দেখি একবার। এরপর তারা মৎস্যকুমারের বিশ্রাম কক্ষের দিকে এগিয়ে যায়। এদিকে ততক্ষণে মণিমালা ও রত্নকুমার জলদেবতার কাছে এসে উপস্থিত হয়ে নিজেদের আসল রূপ ধারণ করে। কি ব্যাপার জলকন্যা মণিমালা, এমন ছদ্মবেশে হন্ততন্ত হয়ে আমার কাছে? এরপর জলকন্যা মণিমালা জলদেবকে সমস্ত ঘটনা খুলে বলেন। হে জলদেবতা, আপনি তো সমস্ত কথাই শুনলেন, এবার আপনিই বলে দিন আমাদের কি করা উচিত। সমস্ত কিছু শোনার পর আমার মত হলো এক্ষুনি তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া উচিত। আমাদের জলরাজ্যের নিয়মানুসারে একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই বন্ধন আর ছিন্ন করা যায় না। এই কথা শুনে মুক্তমালা ও রত্নকুমার খুবই খুশি হয়। আর দেরি নয়, তোমরা বিবাহর জন্য ঝিনুকের মালা প্রস্তুত করো। আমি ততক্ষণ শুভ শঙ্খ নিয়ে আসি এবং রীতি অনুযায়ী শুভ শঙ্খধ্বনির মধ্য দিয়েই তোমাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। এই কথা বলে জলদেব সেখান থেকে চলে যান। আর মণিমালা ও রত্নকুমার ঝিনুকমালা প্রস্তুত করার জন্য গভীর সমুদ্রের দিকে এগিয়ে যায়। আর ওদিকে তখন একই বিশ্রাম কক্ষ তো খালি, রত্নকুমার কোথায়? মুক্তমালা, তুমি সারাদিন ধরে কোথায় ছিলে? তোমাকে তো আমি রত্নকুমারের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলাম। আমি তো নিজেকে আরো সুন্দর করে সাজাচ্ছিলাম, আর রত্নকুমার তো বিশ্রাম কক্ষেই ছিলেন। চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। তোমরা আমার সাথে কারাগারের দিকে এসো। এই কথা বলে জলরানী সকলকে নিয়ে কারাগারের দিকে এগিয়ে যায়। আর সেখানে পৌঁছে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। তার মানে ওরা রূপ বদলে এখান থেকে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে দূর থেকে একটি শঙ্খধ্বনি ভেসে আসে। এ কি? এ তো জলরাজ্যে যখন কারো বিবাহ হয় একমাত্র তখনই এই শঙ্খ বাজানো হয়, আর সেটাও বাজান জলদেব। তার মানে এই কথা শেষ হওয়া মাত্রই তারা সকলে সেই দিকে এগোতে থাকে। আর জলরানী তার সৈন্য সামন্তদের কাছে গিয়ে তাদের আদেশ করেন, সৈন্যগণ, তোমরা তাড়াতাড়ি জলদেবের ভবনে উপস্থিত হও। আমার বিশ্বাস সেখানেই রত্নকুমার ও মণিমালাকে পাওয়া যাবে। শীঘ্র গিয়ে তাদের বন্দী করো। জলরানীর আদেশ শোনা মাত্রই তার সকল সৈন্যগণ নাগরাজ জলদেবের বাসভবনের দিকে অগ্রসর হয়। ওদিকে তখন শোনো মণিমালা ও রত্নকুমার, তোমরা এখান থেকেই শীঘ্র পালিয়ে যাও। আমি জলের কম্পন থেকে বেশ বুঝতে পারছি তোমাদের বন্দী করার জন্য জলরানী ও তার সৈন্য নিয়ে এখানেই আসছে। তাহলে এখন উপায়? আমরা কোথায় যাব জলদেব? আমাদের বিবাহ যে এখনো সম্পূর্ণ হলো না। প্রকৃতি দেবীর কাছে চলে যাও। পূর্ব দিকের নদী পথ ধরে বেশ কিছুটা এগিয়ে গিয়ে একটি ঘাট দেখতে পাবে। সেখানেই রূপ বদল করে ঘাটে উঠো, আর ঘাটের পাশেই দেখবে একটি বড় গাছ। সেই গাছে আছে এক টুনি পাখি, সেই তোমাদের পথ দেখিয়ে দেবে। শীঘ্রই চলো মণিমালা, আর দেরি করা ঠিক হবে না, নইলে আমাদের চরম বিপদ হতে পারে। এরপর মণিমালা ও রত্নকুমার নদী পথ ধরে দ্রুত সেই ঘাটের উদ্দেশ্যে সেই দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু তখনই ওই তো ওরা পালিয়ে যাচ্ছে। মণিমালার সুখ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। নাগরাজ, তুমি তাড়াতাড়ি গিয়ে ওদের আটকাও। চিন্তা করো না বোন,
আমি এক্ষুনি ওদের উচিত শিক্ষা দেব। সৈন্যরা চলো, সব আক্রমণ! এই কথা বলে নাগরাজ সমস্ত সৈন্যদের নিয়ে তাদের তাড়া করে। তখন মণিমালা, এবার কি হবে রত্নকুমার? ওরা যে আমাদের দেখে ফেলেছে আর এই দিকেই আসছে। চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা আমি করবই। চলো আমরা জলের উপরের দিকে যাই। জলের উপরের দিকে এসে জল থেকে মাথা তুলতেই তাদের সাথে শিগাল পাখির দেখা হয়। সে তখন একটা ভেসে আসা কলা গাছের উপর বসেছিল। আরে জলকন্যা মণিমালা যে, কেমন আছো তুমি? আমাদের খুব বিপদ বন্ধু। নাগরাজ, জলরানী আর সৈন্য সামন্ত আমাদের ধরার জন্য এই দিকেই আসছে। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না বন্ধু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। এই কথা বলেই শিগাল পাখি উড়ে যায়। তারপরেই সে একটা নৌকার দড়ি টেনে নিয়ে আসে। এই নাও বন্ধু, তোমরা তাড়াতাড়ি এই নৌকায় উঠে পড়ো আর ওই ছাউনির নিচে লুকিয়ে পড়ো। এবার তবে আমি আসি, সাবধানে যেও। আর দেরি নয় মণিমালা, তাড়াতাড়ি জাদুমুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করো। সাথে সাথেই মণিমালা ও রত্নকুমার মানুষের রূপ ধারণ করে সেই নৌকায় উঠে বসে। এদিকে তখন কোথায় পালিয়ে গেল ওরা? এখানেই তো ছিল। সৈন্যরা ভালো করে খুঁজে দেখো, নিশ্চয় কোনো শৈবাল গুচ্ছের আড়ালে লুকিয়েছে। তোমাদের কারুর দ্বারা কিচ্ছু হবে না, সব এক একটা অপদার্থ। এই ছিল, এই নেই। আশ্চর্য! ভুলে যেও না বোন, ওরা কোনো এক জাদু শক্তির সাহায্যে রূপ বদল করতে পারে। হয়তো সেভাবেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তবে আর কি, চলো এবার ফিরে যাই। আর তো কিছুই করার নেই, তাই না? তুমি চিন্তা করো না বোন, আমি ওদের কিছুতেই ছাড়বো না। এর বদলা কোনোদিন না কোনোদিন আমি নেবই। এদিকে তখন মণিমালা ও রত্নকুমার নৌকায় ভাসতে ভাসতে এসে সেই ঘাটে পৌঁছায়। তারপর মণিমালা ও রত্নকুমার নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে দেখে সেই বড় গাছটার ডালে বসে আছে টুনি পাখি। প্রণাম টুনি পাখি, তোমার কথা জলদেব আমাদের জানিয়েছেন এবং তিনি তোমার কাছ থেকে প্রকৃতি দেবীর কাছে পৌঁছানোর পথ জেনে নিতে বলেছেন। তোমরা জলদেবের কথা কি করে জানলে? কি তোমাদের পরিচয়? আমি উত্তর জলরাজ্যের রাজকুমারী মণিমালা, আর ইনি হলেন দক্ষিণ জলরাজ্যের রাজপুত্র রত্নকুমার। ভীষণ বিপদে পড়ে মানুষের রূপ ধরে জলরাজ্য ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে। এরপর মণিমালা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সবকিছু শুনে টুনি পাখি বলে, ওরে বাবা, এ তো খুব ভয়ানক কাণ্ড। আমি এখনই তোমাদের প্রকৃতি দেবীর ঠিকানা বলে দিচ্ছি। দেখো, এই নদী জঙ্গলের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে বহু দূর এগিয়ে গেছে এবং মিশেছে এক ঝর্ণার স্রোতের সাথে। সেই ঝর্ণার আড়ালেই আছেন প্রকৃতি দেবী। অনেক ধন্যবাদ টুনি পাখি, তাহলে এবার আমরা আসি। কিন্তু এভাবে মানুষ রূপে পায়ে হেঁটে গেলে যে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারো। ঠিক আছে, তবে আমরা আমাদের রূপ বদলে পাখির রূপে সেখানে যাব। এরপর রত্নকুমার ও মণিমালা জাদুমুক্তর সাহায্যে লাল পাখি ও হলুদ পাখির রূপ ধারণ করে নদী পথ ধরে এগিয়ে গিয়ে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায়। তারপর প্রকৃতি দেবীর সামনে বসে তাকে সমস্ত কথা খুলে বলে, আর সবকিছু শুনে প্রকৃতি দেবী বলেন, আর কোনো ভয় নেই বৎস। আমার কাছে যখন এসে পৌঁছেছো, তখন কোনো শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা ওই ঝর্ণার জলের নিচে আসল রূপে দাঁড়াও। এরপর মণিমালা ও রত্নকুমার ঝর্ণার জলের নিচে দাঁড়াতেই তারা আসল রূপে ফিরে আসে এবং সেই ঝর্ণার জলের নিচেই প্রকৃতি দেবীর উপস্থিতিতে ফুলের মালা বদলের মধ্য দিয়ে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয়। গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মৌসুম আসতেই নীল সাগরের গভীর তলদেশের পরিবেশও অতীব সুন্দর ও মনোরম হয়ে উঠেছে। দেখুন স্বামী, বর্ষার মরশুম আসতেই আমাদের নীল সাগরের পরিবেশ কতই না মনোরম হয়ে উঠেছে। জলের স্বচ্ছতা কত বেড়ে গেছে। চারিদিকটা শুধু নীল আর সুন্দর রঙিন রঙিন প্রবালে ভরে উঠেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো জলপরি মণিমালা। প্রতি বর্ষায় আমাদের সাগর রাজ্য স্বর্গরাজ্যর মতোই সুন্দর হয়ে ওঠে। রত্নকুমার, আজ আমি আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই। কি সংবাদ? বলো জলপরি মণিমালা, আমার যে এক্ষুনি শুনতে ইচ্ছা করছে।
আমি যে ডিম দিতে চলেছি আর আপনি বাবা হতে চলেছেন রত্নকুমার, তাই আমি খুব খুশি। আরে এ তো দারুণ খুশির খবর। এই প্রথমবার আমাদের সন্তান হতে চলেছে। আমি বাবা হব আর তুমি মা হবে। এই সংবাদ শুনে আমি খুব খুশি। কিন্তু রত্নকুমার, কি কিন্তু মণিমালা, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রতি বর্ষায় জলপরীরা তাদের ডিম পাড়ার জন্য এই সুন্দর সাগর রাজ্যের নোনা জল ত্যাগ করে মিষ্টি জলের নদীর মধ্যে প্রবেশ করে। তারপর জলপরীরা সেখানেই তাদের ডিম দেয়। কিন্তু নদীতে ডিম দিতে গিয়ে স্থলভাগের জীবের জন্য প্রতি বছরই কোনো না কোনো জলপরীর সাথে বিপদ ঘটেই যায়। তুমি কোনো চিন্তা করো না জলপরি মণিমালা, আমি তোমাকে আর তোমার ডিমকে রক্ষা করার জন্য তোমার সাথেই যাব। বর্ষা যে এসে গেছে আর আমার ডিম দেবারও সময় হয়ে এসেছে, তাহলে তো আমাদের আজই নদীপথে রওনা দিতে হবে। মণিমালা আর রত্নকুমার নীল সাগর পার করে বহুদূর এক নির্জন শান্ত নদীপথে প্রবেশ করলো। তারপর তারা একটি নিরাপদ স্থান দেখে সেখানেই ডিম দেবার সিদ্ধান্ত নিল। কিন্তু এই নদীরই উপরে ছিল এক প্রকাণ্ড গভীর অরণ্য। এই অরণ্যে সচরাচর কোনো জনমানুষ আসে না, তাই জঙ্গলের ভয়ঙ্কর জীবজন্তুরা অবাধেই বসবাস করে। কবে যে এই বর্ষা শেষ হবে কি জানি। বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। আমার ডিমগুলো ফুটে সবে মাত্র বাচ্চারা জন্মেছে। এত প্রবল বর্ষায় আমার মাটির বাসাটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই বৃষ্টির কারণে কোনো রকম বন্যা চলে আসে, তাহলে যে আমার সব ছানারা জলে ডুবে মারা যাবে। কি যে করি এখন? তারপরে ইচ্ছাধারী যক্ষিণী নাগিন তার নিজের রূপ বদলে একটি কালো সাপ হয়ে তার মাটির বাসার মধ্যে প্রবেশ করে যায়। তোরা ভয় পাস না বাচ্চারা, জঙ্গলে বন্যা এসে গেলেও তোদের মা তোদের কিচ্ছু হতে দেবে না। এবার ঘুমিয়ে পড়, কাল সকালে আমি আবার শিকার করতে বেরোবো। এই বর্ষায় শিকার ধরা অনেক কঠিন হয়ে উঠছে। ইচ্ছাধারী যক্ষিণী নাগিন তার মাটির বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝ রাতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে ভয়াবহ বন্যা দেখা দেয়। সেই বন্যায় নাগিনের মাটির বাসা ডুবে গিয়ে তার 3টি সদ্যজাত ছানা মারা যায়। তারপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি আবার সন্তান হারা হলাম। এই বর্ষায় প্রতি বছর আমার ছানারা বন্যার জলে ডুবে মারা যায়। যদি আমার ছানারাও জলের নিচে শ্বাস নিতে পারতো, তাহলে তারা এভাবে মারা যেত না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা বলে যক্ষিণী নাগিন জঙ্গলের অন্যত্র নতুন বাসা বানানোর খোঁজে চলে যায়। অপরদিকে এই জঙ্গলের পাশের নদীর নিচে মণিমালা জলপরি 2টি ডিম দেয়। আর তা দেখে রত্নকুমার, আমি খুব শীঘ্রই বাবা হতে চলেছি মণিমালা। আমার যে কি খুশি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার যে দুশ্চিন্তা এখনো কাটেনি। যতদিন না আমার ডিম ফুটে সন্তান জন্ম নিচ্ছে, তারপর আমরা আবার আমাদের নীল সাগরে ফিরে যেতে পারছি, ততদিন যে আমার ভয় কমবে না। চিন্তা করো না তুমি, আমি তো তোমার সাথে আছি। আর আমার সাথে আমাদের জাদুর মুক্ত আছে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে রত্নকুমার। কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে। এই নদীতেও যে শামুক, ঝিনুক, গুগলি কিছুই নেই। খাদ্য নিয়ে তুমি চিন্তা করো না, চলো আমাদের মুক্তের সাহায্যে আমরা মানব রূপ ধারণ করে স্থলভাগের জঙ্গলে গিয়ে সুস্বাদু ফল কুড়িয়ে নিয়ে আসি। এই কথা বলে জলপরি মণিমালা ও রত্নকুমার নদীর উপরে গিয়ে তারা দুজন জাদুর মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করে। ঠিক তখনই যক্ষিণী নাগিন রত্নকুমার ও মণিমালা জলপরীকে এইভাবে রূপ বদল করতে দেখে ফেলে। তারপর তারা দুজন জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি বেদানা গাছের নিচে পৌঁছায়। দেখো মণিমালা, এটা হলো বেদানা ফলের গাছ। এই ফল খুব সুস্বাদু। রত্নকুমার, আমার জীবনে আমি এই প্রথম স্থলভাগ দেখছি। ছোটবেলায় বাবার মুখে স্থলভাগের সৌন্দর্যের বর্ণনা অনেক শুনেছিলাম, কিন্তু এখন তা আমি নিজের চোখে দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। স্থলভাগ দেখেই তোমার এত ভালো লাগছে? তাহলে এই সুস্বাদু ফল একবার খেয়ে দেখো, তোমার আরো ভালো লাগবে।
এই কথা বলে রত্নকুমার একটি বেদানা কুড়িয়ে মণিমালার হাতে দেয়। তারপর তারা দুজন তাদের ডিম ও হবু সন্তানদের নিয়ে নানান পরিকল্পনা করতে থাকে। আর এই সব কিছু নাগিন এক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কি বলছে ওরা? জলের নিচে ছদ্মবেশী জলপরি দুটি ডিম দিয়েছে। জলের নিচেই ওদের বাচ্চা জন্মগ্রহণ করবে। তারপরেও ওদের বাচ্চা জলের নিচে শ্বাস প্রশ্বাসও নেবে। এরা যদি এত মায়াবী শক্তির অধিকারী হয়, তাহলে এদের ডিম দুটিও মায়াবী হবে। এই কথা ভেবেই যক্ষিণী নাগিন জলপরীর ডিম চুরি করার সিদ্ধান্ত নিল। সে নদীর কাছে গিয়ে নদীর জলে ডুব দিয়ে জলপরীর ডিম খুঁজতে লাগলো। তারপর তার চোখে পড়ে একটি পাথরের আড়ালে দুটি উজ্জ্বল ডিম। এই তো, এই দুটি ডিম নিশ্চয়ই ওই মায়াবী জলপরীর। এত উজ্জ্বল আর এত সুন্দর ডিম অন্য কোনো জলজ জীবের হতে পারে না। বেশি দেরি না করে নাগিন জলপরীর একটি ডিম তুলে নিয়ে জলের উপরের দিকে উঠে যায়। তারপর নদীর জল থেকে পাড়ে উঠতেই তার চোখে পড়ে তারা দুজন এই দিকেই আসছে। তা দেখে যক্ষিণী নাগিন একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপরেই হঠাৎ রত্নকুমার, রত্নকুমার, কি হলো? কি হলো তোমার মণিমালা? ওই সাপটি আমার পায়ে কামড় বসে ছোপলে যাচ্ছে। আমার পাপ প্রচন্ড জ্বালা করছে রত্নকুমার। রত্নকুমার মণিমালার পায়ের দিকে তাকাতেই তার মুখে এক আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে দেখে একটি বিষধর সাপ মণিমালাকে দংশন করে একটি ঝোপের মধ্যে ঢুকে গেল। স্থলভাগের এই বিষধর সাপের প্রতিকার যে আমার জানা নেই। এ কি বিপদ হয়ে গেল! মণিমালা, তুমি ভয় পেও না, আমি এই বিষের প্রতিকার অতি শীঘ্রই করছি। এই ঘটনাটি এক টুনি পাখি গাছের ডালে বসে বসে লক্ষ্য করছিল। এই বউটিকে যে বিষধর কেউটে সাপে কামড়েছে, এক্ষুনি এর প্রতিকার না হলে এই যে প্রাণে মারা যাবে। আমি যাই, ভেষজ পাতা মুখে করে নিয়ে এসে ওদের দিই। এই কথা বলে টুনি পাখি উড়ে গিয়ে এক নাম না জানা গাছের পাতা মুখে করে নিয়ে এসে মণিমালার পায়ের কাছে ফেলে দেয়। তারপর বলে, কই গো, এই ভেষজ পাতা তোমার বইয়ের পায়ের ক্ষতস্থানে লাগিয়ে দাও, তাতে তোমার বইয়ের পা থেকে সাপের বিষ নেমে যাবে। রত্নকুমার এক মুহূর্ত বিলম্ব না করে ভেষজ পাতাটি হাতে তুলে নিয়ে মণিমালার পায়ে লাগিয়ে দেয়। তারপর মণিমালার পা থেকে নিমেষেই বিষধর সাপের বিষ নেমে যায়। ধন্যবাদ টুনি পাখি, তুমি আমার এই উপকার না করলে আমি হয়তো প্রাণেই বাঁচতাম না। তোমার এই উপকারের ঋণ আমি অবশ্যই শোধ করব। এখন আমরা আসি বন্ধু। এই কথা বলে মণিমালা ও রত্নকুমার নদীর দিকে এগিয়ে যায়। তারপর নদীর জলে নেমে জাদুর মুক্তের সাহায্যে তাদের আসল রূপে ফিরে এসে জলে ডুব দিয়ে তাদের ডিমের কাছে ফিরে যায়। আর সেখানে গিয়ে দেখে তাদের দুটি ডিম সেখানে নেই, আছে শুধুমাত্র একটি ডিম। এবার আমার আর কোনো ভয় নেই। ওরা দুজন জলে ফিরে গেছে, আর আমাকেও এই ডিম চুরি করতে কেউ দেখেনি। এবার আমি তাড়াতাড়ি আমার নতুন মাটির বাসায় ফিরে যাই। আর ঠিক তখন ওই টুনি পাখি যক্ষিণী নাগিনকে ওই মায়াবী উজ্জ্বল ডিম নিয়ে যেতে দেখে ফেলে। নাগিনের হাতে ওটা কার ডিম? এত উজ্জ্বল, এত সুন্দর ডিম আগে তো কখনো দেখিনি। নীল সাগরের গভীর তলদেশে মণিমালা জলপরি তার পরিবারের সঙ্গে বেশ সুখেই জীবনযাপন করছিল। কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আসে এক বিষাক্ত অভিশাপ। কালিয়ানাগ হঠাৎই একদিন তাদের এলাকায় আক্রমণ করে এবং মণিমালার স্বামী রত্নকুমারকে কালিয়ানাগ ধরে ফেলে। মণিমালা, তুমি এক্ষুনি আমাদের কন্যা নিনিকে নিয়ে এই স্থান ত্যাগ করো। আমার জন্য তোমরা চিন্তা করো না, না হলে যে তোমরাও প্রাণে বাঁচবে না। এই কালিয়ানাগ আমাকে মারার পর তোমাদের দুজনকে হত্যা করবে। না রত্নকুমার, আমি তোমায় ছাড়া কোথাও যাব না। আমাদের যা হয় হোক, কিন্তু তোমাকে ছাড়া আমরা যে বাঁচতে পারবো না। বল,
তোদের মায়াবী জাদুর মুক্ত কোথায় লুকিয়ে রেখেছিস? এক্ষুনি তা আমায় দিয়ে দে, তাহলেই আমি তোকে আর তোর পরিবারকে মুক্ত করে দেব। অসীম শক্তির অধিকারী কালিয়ানাগ তার শক্তি আরও বাড়ানোর জন্য জাদুর মায়াবী মুক্তের সন্ধানে মণিমালা জলপরীর পরিবারে আক্রমণ করেছে। এই জাদুর মুক্তের সাহায্যে যে কোনো জলজীব মানব রূপ ধারণ করে স্থলভাগে বিচরণ করতে পারে। তুই ওই জাদুর মুক্ত আমাকে দিবি কিনা বল, না হলে এক্ষুনি তোকে আমার বিষে হত্যা করব। আমার বাবাকে ছেড়ে দাও দুষ্টু কালিয়ানাগ, তুমি কেন আমার বাবাকে কষ্ট দিচ্ছ? মণিমালা, তুমি এক্ষুনি নিনিকে নিয়ে এই স্থান ত্যাগ করো। এই নীল সাগর ছেড়ে দূরে কোথাও নির্জন স্থানে আশ্রয় নাও। আমি এই দুষ্ট কালিয়ানাগকে পরাস্ত করে ঠিক তোমাদের কাছে ফিরে যাব। ঠিক আছে স্বামী, আমার বিশ্বাস তুমি আমাদের কাছে অবশ্যই ফিরে আসবে। রত্নকুমারীর কথা মতো মণিমালা জলপরী তার কন্যা সন্তান নিনিকে সঙ্গে নিয়ে সাঁতরাতে সাঁতরাতে নীল সাগর থেকে বহু দূর নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক শান্ত ও শীতল নদীর মধ্যে চলে যায়। মা, আমি খুব ক্লান্ত, আর সাঁতার কাটতে পারছি না মা। ঠিক আছে মা, আমরা তবে নদীর এই স্থানেই তোর বাবার জন্য অপেক্ষা করব। তাছাড়া আমরা সাঁতার কাটতে কাটতে নীল সাগর থেকে বহু দূর চলে এসেছি, এখানে ওই কালিয়ানাগ আমাদের খুঁজে পাবে না। মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা। খুব ক্লান্ত লাগছে, আর থাকতে পারছি না। কিন্তু এই নির্জন নদী যে আমার অচেনা, আমি এখন কিভাবে খাবার জোগাড় করব? তোর বাবা ছাড়া যে আমরা বড়ই অসহায়। ঠিক আছে, তাও আমি একটু আশপাশটা ঘুরে দেখছি তোর জন্য আমি কি খাবারের ব্যবস্থা করতে পারি। কিন্তু তুই এখানেই থাকবি, কোথাও যাবি না, আমি খাবার খুঁজেই ফিরে আসব। এই কথা বলেই মণিমালা জলপরী খাবারের সন্ধানে নদীর পথ ধরে আরও কিছুটা এগিয়ে গিয়ে খাবার খুঁজতে লাগলো। আর নদীর উপরের স্থলভাগে ভাঙাচোরা মাটির কুঠিরে বসবাস করে এক ভয়ঙ্কর ডাইনি। এই অরণ্য এত গভীর যে সেখানে সচরাচর কোনো মানুষ আসে না বললেই চলে। কতদিন হয়ে গেল এই জঙ্গলে কোনো কাঠুরে কাঠ কাটতে আসে, যে একটা মানুষকে ধরে মুড়ো চিবিয়ে রক্ত চুষে মনের শান্তিতে খাবো। আজও মনে হয় আমাকে নদীতেই ছিপ ফেলে পুঁটি মাছ ধরে তা খেয়ে পেট চালাতে হবে। এই কথা বলে ডাইনি ছিপ হাতে নদীর পাড়ে গিয়ে বসে, তারপর বড়শিতে টোপ লাগিয়ে ছিপটি নদীর জলে ফেলে। আর সেই টোপটি নদীর জলের গভীরে ঠিক মৎস্যকন্যা নিনির সামনে ঝুলতে থাকে। কি আমি কি দেখছি? এই সুস্বাদু খাবার হঠাৎ আমার সামনে কোথা থেকে এলো? মাও তো এখনো খাবার খুঁজে ফিরলো না, তাহলে এই সুস্বাদু খাবারটি কোথা থেকে এলো? আমার তো খুব খিদে পেয়েছে, আর এই খাবার থেকে আমি লোভে সামলাতে পারছি না। যাই, আমি ওই খাবারটি একটু খাই। না না বাবা, মা আমাকে কোথাও যেতে আর কিছু অচেনা জিনিস ছুঁতে মানা করেছে। আগে মা আসুক, তারপরেই না হয় খাবারটি খাবো। মৎস্যকন্যা নিনি তার সামনে থাকা সুস্বাদু খাবারটি খাবে না খাবে না এই নিয়ে সে খুব দ্বন্দ্বে পড়েছে। কিন্তু এদিকে দূর দূরান্ত পর্যন্ত মণিমালা জলপরী ভালো খাদ্যের কোনো সন্ধানই পেল না। খাবার খুঁজতে খুঁজতে সে দেখতে পায় শুধুমাত্র একটি ঝিনুক। আমি এই ঝিনুকটাই আমার মেয়ের জন্য নিয়ে যাই, আমার খিদে আমি সহ্য করে নেব। কিন্তু নিনির অন্তত খিদের জ্বালাটা তো মিটবে। মা তো এখনো আসছে না, কখন গেছে খাবার আনতে? আমার যে খুব খিদে পেয়েছে, এই খাবার দেখে আমি আর থাকতে পারছি না। যাই, আমি বরং এই খাবারটি ততক্ষণ খাই। এই কথা বলে মৎস্যকন্যা যেই ডাইনির ফেলা টোপটি খায়, সাথে সাথে ডাইনির ছিপে পড়ে জোর এক টান। আরে আরে, ছিপে এত জোরে টান! আজ মনে হয় পুঁটির বদলে কোনো বড় সড়ো মাছ টোপ গিলেছে। ডাইনি ছিপটিকে শক্ত করে ধরে টেনে হিঁচড়ে জল থেকে উপরে তোলার চেষ্টা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ডাইনি মৎস্যকন্যার নিনিকে নদীর পাড়ে তুলে নিয়ে আসে। এটা আমি কি দেখছি? নিজের চোখে যে বিশ্বাসই হচ্ছে না।
এটা মানুষ না বড় কোনো মাছ যে ওপরের দিকটা মানুষের মাথা আর নিচের দিকটা মাছের লেজা? আহা কি মজা! মানুষের মাথাটা চিবিয়ে খাবো আর লেজাটা ভেজে খাবো। আমায় ছেড়ে দাও, আমায় জলে যেতে দাও। আমার মা ফিরে এসে আমাকে খুঁজে না পেলে খুব কষ্ট পাবে। ও বাবা, এই প্রাণীটা যে আমার কথাও বলতে পারে দেখছি। এর নাকি আবার মাও আছে, তাহলে ওটাকেও আমি ধরবো। যাই, ঘর থেকে আঁশবটিটা নিয়ে আসি, এর লেজা মুড়ো কেটে আঁশ ছাড়িয়ে একেবারে ঘরে নিয়ে গিয়ে ভেজে খাবো। এই কথা বলে ডাইনি একটি জাল মৎস্যকন্যার উপর ঢেকে দিয়ে আঁশবটি আনতে তার ভাঙা কুঠিরে চলে যায়। আর এদিকে নদীর গভীর জলে ততক্ষণে মণিমালা জলপরি খাবার খুঁজে সেই স্থানে ফিরে আসে। সেখানে তার কন্যা নিনিকে দেখতে না পেয়ে খুব অস্থির হয়ে ওঠে। তারপর সে এদিকে ওদিকে খুঁজতেই থাকে। মা নিনি, কোথায় গেলি মা? তোকে যে আমি বারবার বারণ করেছিলাম এই স্থান ছেড়ে কোথাও যাবি না, কোনো অচেনা জিনিসে হাত দিবি না। কোথায় গেলি মা? লুকোচুরি খেলিস না মা, সামনে আয়। মণিমালা জলপরি তার কন্যাকে এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে হঠাৎই সে জলের উপরে যায়। আর জল থেকে মুখ বের করে সে যা দেখে তাতে তার অস্থিরতা আরো বেড়ে যায়। এ কি, কন্যা নিনিকে ওভাবে কে পাড়ে তুলে নিয়ে গেছে? কোনো শিকারীকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। এই কথা ভেবেই মণিমালা তার কন্যাকে ডাকতে থাকে। মা নিনি, মা নিনি, এইদিকে দেখ, আমি তোর মা। তোকে এভাবে জল থেকে উপরে তুলে কে জালে আটকে রাখলো? আমি এক্ষুনি তোর কাছে আসছি, দাঁড়া, তুই ভয় পাস না। মা, আমাকে এক ভয়ঙ্কর ডাইনি খাবারের লোভ দেখিয়ে জল থেকে টেনে উপরে তুলে নিয়ে এসেছে। তুমি এখানে এসো না মা, ডাইনি বলছিল সে নাকি তোমাকেও ধরবে। জলপরি মণিমালা তার কন্যার কোনো কথাই শোনে না। সে তাড়াতাড়ি করে জল থেকে উঠে নিনির উপর থেকে জালটি সরাতে থাকে। আর ঠিক সেই সময় ডাইনি তার কুঠির থেকে বেরিয়ে আসে আর দেখে ঢেকে রাখা জালটি থেকে মৎস্যকন্যাকে ছাড়ানোর চেষ্টা করছে তারই মতো আরও একটি বড় আকারের জীব। এই দেখে ডাইনি তাড়াহুড়ো করে আঁশবটি হাতে নিয়ে ছুটে তাদের দিকে এগিয়ে যায়। আর আসার আগেই মণিমালা জলপরি কন্যা নিনিকে জাল থেকে মুক্ত করে। তারপর ডাইনি তাদের কাছে এসে প্রথমে মণিমালার হাতটা চেপে ধরে। আমাকে যে কোনো কষ্টই করতে হলো না, ছিপ না ফেলে বড়টাকেও ধরে ফেললাম। আজ তো মহাভোজ হবে। আমাদের ছেড়ে দাও, আমি তোমার কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাইছি। আমার স্বামী ফিরে এসেছে, আমাদের খোঁজে পাবে না। আমাদেরকে জলে যেতে দাও, আর তার বদলে আমি তোমাকে আমাদের মুক্ত দিয়ে দেব। ছেড়ে দেব বলে কিনা, ছেড়ে দেওয়ার বদলে মুক্ত দেবে? ওই পাথরের মুক্ত নিয়ে আমি কি করব শুনি? ওসব ফালতু জিনিস আমার লাগবে না। কতদিন পরে এমন প্রাণী শিকার করেছে, আজ তোদের আমি মুড়ো চিবিয়ে লেজা ভেজে মনের আনন্দে খাবো। মা নিনি, তুই এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যা। আমি এই ডাইনিকে আটকানোর চেষ্টা করছি, তুই জলে পালিয়ে যা, আমি ঠিক ফিরে আসবো তোর কাছে। মৎস্যকন্যা নিনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে ডাইনি প্রচণ্ড রেগে যায়। আর সেই রাগে সে আঁশবটি দিয়ে মণিমালা জলপরির লেজটি কেটে দেয়। আর ব্যথায় যন্ত্রণায় মণিমালা জলপরি নদীর পাড়ে কাতরাতে থাকে। এবার তুই কোথায় পালাবি চালাক জলপরি? তোর লেজ আমি কেটে দিয়েছি, আর তো তুই সাঁতরাতেও পারবি না। তুই এখানেই পড়ে থাক, আমি গিয়ে উনুনে আগুনটা ধরাই। এই কথা বলে ডাইনি তার কুঁড়ে ঘরের কাছে গিয়ে মাটির উনুনে আগুন ধরাতে শুরু করে। আগুন ধরে গেলে তারপর উনুনে একটা কড়াই বসিয়ে সে তার কুঁড়ে ঘরে সর্ষের তেল আনতে চলে যায়। এদিকে মণিমালা জলপরি ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েছে।
মা তো এখনো এলো না, আমার খুব ভয় করছে। ওই ডাইনি আমার মাকে বন্দি করেনি তো? আমি একবার জলের উপরে গিয়ে দেখি মা কেন এখনো আসছে না। নিনি তাড়াতাড়ি করে নদীর জলের উপরে গিয়ে দেখে তার মা মণিমালা জলপরীর লেজটি কেটে দু ভাগে ভাগ করে দিয়েছে। এই দেখে মৎস্যকন্যা নিনি কাঁদতে কাঁদতে তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, তুমি আমার কাছে জলে ফিরে এসো না মা। কি হয়েছে? তুমি কথা বলছো না কেন মা? ওই ডাইনি ফিরে আসার আগে তুমি তাড়াতাড়ি করে নদীতে চলে এসো না মা। মণিমালা জলপরী তার কন্যার কোনো কথারই উত্তর দিতে পারে না। আর এই সমস্ত ঘটনা গাছের ডালে বসে দেখছিল একটি টুনি পাখি। টুনি পাখি তখন উড়ে এসে নদীর পাড়ে বসে আর মৎস্যকন্যা নিনিকে বলে, কষ্ট পেও না মৎস্যকন্যা, তোমার মাকে বাঁচানোর উপায় আমি জানি। টুনি পাখি, তাহলে তাড়াতাড়ি বলো আমায়, আমি কিভাবে আমার মাকে বাঁচাবো? এই জঙ্গলের শেষ প্রান্তে নদীর ধারেই প্রকৃতি দেবী বসবাস করেন। প্রকৃতি দেবীর থেকে কেউ সাহায্য চাইলে তাকে অবশ্যই সাহায্য করেন। তুমিও তোমার কষ্টের কথা প্রকৃতি দেবীকে জানাতে পারো। কিন্তু টুনি পাখি, আমি তো মৎস্যকন্যা, জল ছাড়া স্থলভাগে আমি হাঁটা চলা করতে পারি না। তাহলে আমি প্রকৃতি দেবীর কাছে পৌঁছবো কিভাবে? আর আমি প্রকৃতি দেবীর কাছে গেলে ততক্ষণে যদি ওই দুষ্টু ডাইনি আমার মায়ের আরো ক্ষতি করে দেয়, তাহলে কি হবে? চিন্তা করো না বন্ধু, এই নদী পথ ধরে তুমি আরও এগিয়ে যাও। এই নদীর ধারেই তো প্রকৃতি দেবী থাকেন, তুমি তার দেখা ঠিকই পাবে। আর আমি ততক্ষণ এই ডাইনিকে ব্যস্ত করে রাখবো, সে তোমার মায়ের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে টুনি পাখি, আমি তাহলে তাড়াতাড়ি যাব আর প্রকৃতি দেবীর সাহায্য নিয়েই ফিরে আসব। তুমি আমার মায়ের খেয়াল রেখো। এই কথা বলে মৎস্যকন্যা নিনি নদী পথে সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর খোঁজে যেতে লাগলো। আর এদিকে টুনি পাখি ডাইনির কাছে গিয়ে ডাইনিকে ব্যস্ত রাখার জন্য নানা রকমভাবে বিরক্ত করতে শুরু করলো। ঝরে পড়া গাছের পাতা মুখে নিয়ে ডাইনির কড়াইয়ে ফেলে দেয়, আবার কখনো ডাইনির মাথায় ঠোক্কর দিয়ে ফুরত করে উড়ে পালায়। অত ছাড়া টুনি পাখি, আমাকে খুব জ্বালাতন করছিস। একবার যদি তোকে আমি ধরতে পারি তাহলে মজা দেখাবো। টুনি পাখি ডাইনিকে বিরক্ত করতে থাকে আর ডাইনি টুনি পাখিকে ধরার জন্য এদিকে ওদিকে ছুটতে থাকে। আর ওদিকে তখন মৎস্যকন্যা নিনি সাঁতরাতে সাঁতরাতে প্রকৃতি দেবীর বাসস্থানের কাছে পৌঁছে জল থেকে মাথা তুলে দেখে নদীর পাড়েই প্রকৃতি দেবী একটি পাথরের উপর বসে ধ্যান করছেন। প্রকৃতি দেবী, আমি মৎস্যকন্যা নিনি, আমার মায়ের বড়ই বিপদ, আপনি আমাকে সাহায্য করুন, আমার মাকে ওই দুষ্টু ডাইনির হাত থেকে বাঁচান। তুমি চিন্তা করো না, আমি তোমায় সাহায্য অবশ্যই করব। আর তোমার মাকেও ওই ডাইনির হাত থেকে রক্ষা করে তোমার কাছে ফিরিয়ে দেব, আমি তোমাকে কথা দিলাম। কিন্তু প্রকৃতি দেবী, আমার মায়ের কাছে তুমি পৌঁছানোর আগে যদি ওই ডাইনি মায়ের কিছু ক্ষতি করে দেয়, আমার খুব ভয় করছে। ভয় পেও না মৎস্যকন্যা নিনি, তুমি জলপথে তোমার মায়ের কাছে ফিরে যাও, আমি এক্ষুনি সেখানে পৌঁছে যাচ্ছি। এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে সোজা পৌঁছয় মণিমালা জলপরীর কাছে। তখনও ডাইনি টুনি পাখিকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে। আর এদিকে জলপরী মণিমালা তার সামনে প্রকৃতি দেবীকে দেখে ব্যথা জড়ানো গলায় করুণ স্বরে বলে ওঠে, আমায় আমায় ছেড়ে দাও, আমায় মুক্ত করো ডাইনি, আমাকে আমার মেয়ের কাছে যেতে দাও। মণিমালা, আমি হলাম প্রকৃতি দেবী, আমি তোমায় রক্ষা করার জন্য এখানে এসেছি। আমি তোমাকে যা বলছি তা মন দিয়ে শোনো। তোমার কাছে তো জাদুর মুক্ত আছে, সেই মুক্ত দিয়ে তুমি তোমার রূপ বদল করে এখান থেকে পালিয়ে যেতে পারো। প্রকৃতি দেবী, আমার লিচ্ছে ডাইনি কেটে দিয়েছে, ক্ষত শরীরে জাদুর মুক্তের সাহায্যে আমি যে রূপ পরিবর্তন করতে পারবো না। তুমি তোমার জাদুর মুক্ত বের করে তোমার হাতে রাখো,
আমি আমার প্রকৃতি শক্তির দ্বারা এক্ষুনি তোমার ক্ষত লেজটি জোড়া লাগিয়ে দিচ্ছি। এই কথা বলে মণিমালা জলপরি তার মাথার চুলের ভিতর থেকে জাদুর মুক্তটি বের করে হাতে ধরে। তারপর প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তির দ্বারা হাত ঘুরিয়ে জাদু করে জলপরির কাটা লেজটি আবারও জোড়া লাগিয়ে দেয়। ধন্যবাদ প্রকৃতি দেবী, এখন আমি পুরোপুরি সুস্থতা অনুভব করছি। তোমার এই সাহায্য আমি কখনো ভুলতে পারবো না। টুনি পাখিকে তাড়া করতে করতে হঠাৎই তার নজর পড়ে জলপরি মণিমালার উপর। দেখে তার কাটা লেজটি জুড়ে গেছে। এ কি, জলপরীর পাশে ওটা আবার কে? মনে হয় ও জলপরীকে পালিয়ে যেতে সাহায্য করেছে। এই কথা বলে ডাইনি দৌড়তে দৌড়তে জলপরির দিকে যায় আর বলে, জলপরী, তুই ওখান থেকে একদম নড়বি না। দাঁড়া বলছি, দাঁড়া। ডাইনি আমাদের দেখে ফেলেছে, তুমি এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যাও, আমি ডাইনিকে আটকাচ্ছি। প্রকৃতি দেবীর কথা শেষ হতেই মণিমালা জলপরি জলে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আর এদিকে ডাইনি প্রকৃতি দেবীর কাছে এসে রেগে গিয়ে বলে, তুচ্ছ মানব, তুই আমার শিকারকে পালিয়ে যেতে সাহায্য করলি। দাঁড়া, আজকে তোকেই আমি মেরে কাঁচা চিবিয়ে খাবো। ডাইনি রেগে গিয়ে প্রকৃতি দেবীর গলা টিপতে এগিয়ে যায়। আর তখনই প্রকৃতি দেবী হাত ঘুরিয়ে জাদু করে ডাইনিকে হাওয়ায় ভাসিয়ে দেয়। একে, আমি হাওয়ায় ভাসছি কি করে? তুই তার মানে জাদু জানিস? তুচ্ছ মানব, আমাকে জাদু বলে আটকাতে পারবি না। আমি তোকে চিবিয়ে খাবই। স্তব্ধ হও ডাইনি, আমি হলাম প্রকৃতি দেবী। প্রকৃতির ভারসাম্য রক্ষা করাই আমার প্রধান কর্তব্য। তুমি জলপরি ও তার কন্যাকে শিকার করে অন্যায় কাজ করেছিলে, তাই আমি তাদেরকে বাঁচিয়েছি। তুই আমার শিকার ছিনিয়ে ভালো কাজ করিসনি তুচ্ছ দেবী। আমি এখন অভুক্ত, তাহলে আমি কি খাবো বলে দে। আমি তোমার ক্ষুধা নিবারণ করব। আমি তোমায় এক জাদুর হাঁড়ি দিচ্ছি, তা থেকে তুমি যত চাইবে তত ভাত পাবে। ওই হাঁড়ির ভাত কখনো শেষ হবে না। এই কথা বলে প্রকৃতি দেবী তার প্রকৃতি শক্তির দ্বারা সেই জাদুর হাঁড়ি প্রকট করেন আর ডাইনিকেও মাটিতে নামিয়ে দেন। তখন ডাইনি সেই হাঁড়ি হাতে তুলে নিয়ে বলে, আমি ভাত খেতে চাই। মাটির হাঁড়ি, আমাকে ভাত দাও। আর সাথে সাথেই হাঁড়ির মধ্যে ভাত চলে আসে। আর ডাইনি দেখে খুব খুশি হয়। তারপর প্রকৃতি দেবীকে বলে, ধন্যবাদ প্রকৃতি দেবী, আমি আপনাকে চিনতে পারিনি, তাই এমন কাজ করেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আর কখনো কোনো মানুষ বা কোনো প্রাণীকে আমি হত্যা করব না। এই হাঁড়ি থেকে ভাত আর জঙ্গলের ফল, মধু এইসব খেয়েই থাকবো। ঠিক আছে, তবে তাই হোক। তারপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে আবারও তার স্থানে ফিরে যান। আর এদিকে নদীর জলের নিচে, মা, তুমি ফিরে এসেছো? তোমায় ছাড়া আমার যে খুব কষ্ট হচ্ছিল, খুব কান্না পাচ্ছিল। এই তো মা, আমি তোর কাছে আবার ফিরে এসেছি, আর কোনো ভয় নেই। কিন্তু কতদিন হয়ে গেল, তোর বাবাও তো এখনো আমাদের কাছে এলো না। আমার যে এবার তোর বাবার জন্য খুব চিন্তা হচ্ছে রে। ওদিকে তখন নীল সাগরের তলদেশে কালিয়া নাগ। আমি তোকে পরাস্ত করে তোর সিংহাসন দখল করেছি। যতক্ষণ না তুই ওই জাদুর মুক্ত এনে আমার হাতে তুলে দিতে পারছিস, ততদিন পর্যন্ত আমরা তোর রাজ্য দখল করে থাকবো। দক্ষক নাগ, তুমি রত্নকুমারকে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে বের করে দাও। কালিয়া নাগের কথা মতো রত্নকুমারকে তার রাজ্য থেকে বের করে দেওয়া হয়। তারপর সে নীল সাগর পার করে বহু দূর চলে আসে, কিন্তু কোথাও তার স্ত্রী মণিমালা ও তার কন্যা নীনির সন্ধান পায় না। আর ঠিক তখনই তার মাথার উপর একটি জাল এসে তাকে বন্দি করে ফেলে। মনে হয় জালটায় আজ কোনো বড় মাছ পড়েছে। তাড়াতাড়ি জালটা টেনে নৌকায় তুলি। জাল টেনে নৌকায় তুলে দীনেশ জেলে দেখে যে তার জালে কোনো বড় মাছ নয়,
রূপকথার গল্পে শোনা মাছের লেজ বিশিষ্ট এক জলকুমার তার জালে আটকা পড়েছে। উফ, আমার ভাগ্য মনে হয় এবার খুলে যাবে। তাড়াতাড়ি নৌকা চালিয়ে এই মাঝ সমুদ্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই জলকুমারকে কোনো রকম ভাবে পালিয়ে যেতে দেওয়া যাবে না। তারপর দীনেশ জেলে তার নৌকা নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। তখনই তার মাথায় হঠাৎ একটা চিন্তা আসে। এই আশ্চর্য ও বিস্ময়কর প্রাণীটিকে গ্রামের সবার সামনে দিয়ে তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাতে আমার থেকে এই জলকুমারকে কেউ ছিনিয়ে নিতে পারে। তারপর দীনেশ জেলে মৎস্যকুমারকে লুকিয়ে সবার চোখের আড়ালে বাড়ি নিয়ে যাবে বলে নদী পথে কিছুটা এগিয়ে তার গ্রাম থেকে দূরে এক জঙ্গলের কিনারায় তার নৌকা থামায়। তারপর মৎস্যকুমার সহ জালটিকে টানতে টানতে জঙ্গলের ভিতরে যায়। রাত গভীর হওয়া পর্যন্ত আমাকে এই জঙ্গলই অপেক্ষা করতে হবে। তারপর জঙ্গলের পথ ধরে আমি বাড়ি ফিরে যাব, তাহলে আমাকে আর কেউ দেখতে পাবে না। আমায় ছেড়ে দাও জেলে, তুমি আমায় মেরো না। আমি আমার সন্তান ও স্ত্রীকে খুঁজছি, তারাও হয়তো আমার আশায় অপেক্ষা করছে। ও বাবা, এই যে দেখছি আবার কথাও বলতে পারে, আবার ছেড়ে দিতে বলছে। তোকে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির পিছনের চৌবাচ্চায় লুকিয়ে রাখবো। তোর মতো আশ্চর্য প্রাণীকে কেউ হাতছাড়া করে নাকি? এদিকে তখন মণিমালা জলপরি ও তার কন্যা নিনি পিতা রত্নকুমারকে জলের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা এক জঙ্গলের জলাশয়ের মধ্যে এসে পৌঁছায়। মা, এতদিনে তো পিতার আমাদের কাছে চলে আসার কথা ছিল, কিন্তু পিতা যে এখনো আমাদের কাছে এসে পৌঁছলো না। এখন আমরা কি করি? কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে আসবে, আমার খুব ভয় করছে মা। ভয় পাস না মা, আমি তো তোর সঙ্গেই আছি। কিন্তু এই স্থান আর আমাদের জন্য নিরাপদ নয়। আমরা বরং জাদুমুক্তের সাহায্যে মানব রূপ ধারণ করে কিছু সময় স্থলভাগে বসবাস করি। সেখানে মানব রূপে আমাদের কেউ ক্ষতি করবে না। কিন্তু তাহলে পিতা যদি এসে আমাদের খুঁজে না পায়, তখন কি হবে মা? রত্নকুমারকে আমি ঠিক খুঁজে বার করব, কিন্তু আমাদের এমন মৎস্য মানবের রূপের জন্য জলভাগের এই স্থান খুবই বিপজ্জনক। আমাদের নিরাপদে থাকতে হবে। মানিনি, এখন তুমি এই জাদুমুক্ত স্পর্শ করো। মণিমালা জলপরি ও কন্যা নিনি জঙ্গলের জলাশয় থেকে মাথা তুলে দুজনে একসাথে জাদুমুক্ত স্পর্শ করতেই মানব রূপে পরিবর্তন হয়ে যায়। তারপর তারা জলাশয় থেকে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা একটি বেদানা গাছের নিচে দাঁড়ায়। আমার যে খুব জোর খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। তখন মণিমালা তার সামনে সেই বেদানা গাছটি দেখতেই হঠাৎ মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন রত্নকুমারের সাথে প্রথম স্থলভাগে এসেছিল। কত সময় পেরিয়ে গেছে, সময়ের সাথে এই বেদানা বৃক্ষ কত বড় হয়ে গেছে। তখন রত্নকুমার হাত বাড়িয়ে বেদানা পেড়ে আমায় দিয়েছিল, কিন্তু এখন এত উঁচুতে আমাকে পাখির রূপ ধরে তবেই ফল পেড়ে নিয়ে আসতে হবে। মণিমালা তার জাদুমুক্তর সাহায্যে একটি ম্যাকাও পাখির রূপ ধারণ করে বেদানা গাছের উপরের দিকে উড়ে গিয়ে একটি ডালে বসে। আর ঠোঁটে করে বেদানা নেবার সময় সে হঠাৎ লক্ষ্য করে কিছুটা দূরে জালে বন্দি অবস্থায় পড়ে রয়েছে রত্নকুমার। তারপর সে তাড়াতাড়ি করে নিচে নেমে এসে আবার পাখি থেকে মানব রূপে ফিরে আসে। কি হলো মা, তোমায় এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমি তোর বাবার সন্ধান পেয়েছি, কিন্তু তাকে যে এক জেলে জালে বন্দি করে রেখেছে। তারপর ধীরে ধীরে জঙ্গলে অন্ধকার নেমে আসে। চারিদিকে জোনাকি আর ঝিঝি পোকার ডাক শোনা যায়। মণিমালা ও তার কন্যা রত্নকুমারের কাছাকাছি এক গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে। এবার রাত হয়ে গেছে, আমাদের আর কেউ দেখতে পাবে না। বাড়ি নিয়ে গিয়েই এই মৎস্যকুমারকে চৌবাচ্চার জলে লুকিয়ে রাখতে হবে। এই কথা বলে দীনেশ জেলে জঙ্গলের পথে জালটি টানতে টানতে তার বাড়ির দিকে যেতে থাকে, আর মণিমালা ও কন্যা নিনি লুকিয়ে লুকিয়ে জেলের পিছু নিতে থাকে। তারপর গ্রামে প্রবেশ করে দীনেশ জেলে রত্নকুমারকে জালে করে টানতে টানতে তার বাড়ির পিছনে চৌবাচ্চার কাছে নিয়ে যায়। তুই চুপচাপ আমার চৌবাচ্চায় লুকিয়ে থাকবি, কোনো রকম চালাকি করবি না।
যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তুই খুব বিপদে পড়বি, মনে রাখিস। এই কথা বলে দীনেশ জেলে রত্নকুমারকে চৌবাচ্চার জলে রেখে দেয়। তারপর তার একটি হাতে লোহার শিকল বেঁধে দেয়। এই সমস্ত কিছু ঘটনা আড়ালে লুকিয়ে মণিমালা ও তার কন্যা দেখতে থাকে। তারপর জেলে তার ঘরে চলে গেলে চৌবাচ্চার কাছে মণিমালা ও নিনি আসে। বাবা, আমি তোমার কন্যা নিনি। তোমার আসার জন্য আমরা অনেক অপেক্ষা করছিলাম। তারপর তোমায় আমরা জঙ্গলে বন্দি অবস্থায় দেখতে পাই। তুমি চিন্তা করো না রত্নকুমার, আমি তোমাকে এই শিকল থেকে মুক্ত করব। তারপর আমাদের জাদুমুক্তের সাহায্যে তুমিও রূপ বদল করে আমরা এখান থেকে পালিয়ে যাব। কে কে আমার ঘরের পিছনে? মনে হয় জেলে তোমাদের কথা শুনতে পেয়ে গেছে। তোমরা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও, আমার কিচ্ছু হবে না। দীনেশ জেলে তার বাড়ির পিছন দিক থেকে শব্দ শুনতে পেয়ে সেদিকে ছুটে যায়। ও না না, আমারই মনের ভুল। ভাবলাম কেউ হয়তো আমার এই মহামূল্যবান জীবটিকে চুরি করতে এসেছে। যাই, রান্নাঘরে গিয়ে গিন্নিকে পুরো ব্যাপারটা খুলে বলি। তারপর দীনেশ জেলে রান্নাঘরে গিয়ে তার বউকে পুরো ঘটনাটা বলে। আর তা শুনে তার বউ রান্নাঘর থেকে দৌড়ে বাড়ির পিছনে সেই চৌবাচ্চার কাছে যায়। আর সেখানে গিয়ে সে দীনেশকে বলে, আমাদের ভাগ্য এবার ফিরে যাবে। এমন জলপরি ও জলকুমারদের কাছে অনেক সোনা দানা মণিমাণিক্য থাকে। এর থেকে কোনো না কোনো রকম ভাবে আমাদের তা নিয়ে নিতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছো গিন্নি, কিন্তু ও যদি আমাদের তা দিতে রাজি না হয়? দেবে না, ওর ঘাড় দেবে। না দিলে ওকে কেটে বাজারে বিক্রি করে দিয়ে আসবে। এমন প্রাণীর অনেক ভালো দাম পাওয়া যাবে। এবার চলো, অনেক রাত হয়েছে, খেয়ে দে আমরা শুয়ে পড়ি। কাল সকালে এর ব্যবস্থা নেওয়া যাবে। এই কথা বলে জেলে ও জেলের বউ তাদের বাড়ির দিকে চলে যায়। তারপর ধীরে ধীরে মণিমালা ও নিনি আবারও রত্নকুমারের চৌবাচ্চার কাছে আসে। রত্নকুমার, তুমি মন দিয়ে শোনো। কাল সকালে যখন জেলের বউ তোমার থেকে সোনা হিরে মণি চাইবে, তখন তুমি বলবে তোমাকে লোহার শিকল থেকে মুক্ত করতে। তারপরেই তুমি তাদেরকে তা দিতে পারবে। তারপরে মণিমালা রত্নকুমারকে কিভাবে বাঁচাবে তার সমস্ত পরিকল্পনা বুঝিয়ে বলে। ঠিক আছে, আমি তাই করব, কিন্তু এবার তুমি এখান থেকে চলে যাও। জেলে যদি তোমাদেরও এখানে দেখে ফেলে তাহলে তোমাদেরও বিপদ হতে পারে। তারপর মণিমালা ও নিনি দূরে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ধীরে ধীরে রাত পেরিয়ে ভোরের আলো ফোটে। তারপর সকালবেলা জেলে ও তার বউ চৌবাচ্চার কাছে এসে রত্নকুমারের কাছ থেকে সোনা দানা চাইতে থাকে। তখন রত্নকুমার বলে, আমার হাতের এই শিকল মুক্ত করে দাও, তবেই আমি তোমাদের তা দেব। রত্নকুমারের কথা মতো জেলের বউ তার হাতের শিকল খুলে দেয়। এবার তুই আমাদের সোনা হিরে মণিমাণিক্য যা দেবার দিয়ে দে। ঠিক তখনই কোথা থেকে এক ভয়ঙ্কর ডাইনি চৌবাচ্চার কাছে এসে জেলের বউয়ের চুল টেনে ধরে। এই শিকার আমার, আমি খাবো এই জলকুমারকে। তোরা দুজন যদি প্রাণে বাঁচতে চাস তো এখান থেকে এখনই পালিয়ে যা, নইলে আমি তোদেরও ঘাড় মুটকা চিবিয়ে খেয়ে নেবো। ওরে বাবা রে, আমাদের ছেড়ে দাও। তুমি এই জলকুমারকে খাও, আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ভুলেও আর এদিকে আসবি না, তাহলে তোদেরকেও। জেলেও জেলের বউ ডাইনির ভয়ঙ্কর রূপ দেখে দৌড়ে পালিয়ে যায়। তারপর ডাইনি রত্নকুমারের হাতে জাদু মুক্ত দেয়, আর সাথে সাথে রত্নকুমারও মানব রূপ ধারণ করে। তারপর ঝোপের আড়াল থেকে নিনি বেরিয়ে আসে। তখন মণিমালাও ডাইনির রূপ ছেড়ে মানব রূপ ধারণ করে। তারপর তারা তিনজন যে জঙ্গলের পথ ধরে এসেছিল সেই দিকেই দৌড়ে চলে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক